গুড ইভিনিং স্টুডেন্টস। আজকে ভৌতবিজ্ঞানের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি, ক্লাস 8-এর। গত ক্লাসে তোমাদের বিভিন্ন টাইপের প্রভাবক সম্পর্কে বলেছিলাম। রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী যে প্রভাবকগুলি রাসায়নিক বিক্রিয়ার ঘটাতে সহায়তা করে, ঠিক সেরকমই কিছু উদাহরণ সহযোগে আমি এরকম প্রশ্ন দিতে পারে তোমাদের, যে দেখো বিক্রিয়াগুলো আমি উপরে দিয়েছি, প্রদত্ত বিক্রিয়ার ক্ষেত্রে কী প্রভাবক প্রয়োজন। প্রথম বিক্রিয়াটি দেখো, সিলভার নাইট্রেট AgNO3 সঙ্গে বেরিয়াম ক্লোরাইডের বিক্রিয়া। অ্যারো দেওয়া হয়েছে, এখানে সমান চিহ্ন দিতে পারো কারণ সবগুলি সমতাবিধান করা হয়েছে। 2AgCl সিলভার ক্লোরাইড আস্তরণ পরে, এটা ঠিক আছে, পদক্ষেপ পরে। আর বেরিয়াম নাইট্রেট, ওকে, এই দুটো যৌগ উৎপন্ন হয়। Ba হচ্ছে বেরিয়ামের সংকেত, বেরিয়াম নাইট্রেট যৌগ হচ্ছে সংকেত হচ্ছে BaNO3(2). বেরিয়াম হচ্ছে +2, বেরিলিয়াম নয়, বেরিয়াম, ঠিক আছে। বেরিয়াম হচ্ছে +2 আর নাইট্রেট হচ্ছে -1। তো এটা হচ্ছে সংকেত, বেরিয়াম নাইট্রেট যৌগ উৎপন্ন করছে। বুঝতেই পারছো বিক্রিয়ার টাইপ দেখে, আমি আগে তোমাদের বলে দিয়েছিলাম যে বিক্রিয়ার টাইপ AB+CD, ঠিক আছে। এক্ষেত্রে হচ্ছে AD+CB, তাই তো, সেই টাইপের রিয়াকশন। দ্বিবীজোজন বিক্রিয়া বা আরেকটি কী বিক্রিয়া নাম বলেছিলাম, আয়ন বিনিময় বিক্রিয়া। তো এক্ষেত্রে বিক্রিয়াটি কোনো প্রভাবক ছাড়াই ঘটবে, প্রভাবক লাগবে না, প্রভাবক দরকার নেই। আয়ন বিনিময় বিক্রিয়া নিজেরাই আয়ন বিনিময় করে বিক্রিয়াটি ঘটাবে। তাহলে প্রথম বিক্রিয়াটিতে কোনো প্রভাবক দরকার নেই। পরের বিক্রিয়াটা দেখো, ফসফরাসের সঙ্গে আয়োডিনের বিক্রিয়া। এটা হচ্ছে দেখো, সাদা ফসফরাস আয়োডিনের সংস্পর্শে এসে ফসফরাস ট্রাইওডাইড উৎপন্ন করে, 4p+6I2। এক্ষেত্রে এটা কি দরকার হয়? এই বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু প্রভাবকের দরকার আছে, এবং এই ক্ষেত্রে প্রভাবকের ফলেই বিক্রিয়াটা কিন্তু কি হয়, ঘটে থাকে, এবং সেটা হচ্ছে আগুন জ্বলে ওঠে। সাদা ফসফরাস আয়োডিনের সংস্পর্শে আগুন জ্বলে ওঠে, তাহলে এটা হচ্ছে প্রভাবক কি হচ্ছে, সংস্পর্শ। তাহলে সংস্পর্শের ফলেই এই বিক্রিয়াটা ঘটে। সংস্পর্শের প্রভাবে যদি রাসায়নিক বিক্রিয়া ঘটে, একটা উদাহরণ দাও, তাহলে কী হবে, 4p+6I2 4pi3 ফসফরাস ট্রাইওডাইড। পরেরটা দেখো, CuSO4.5H2, এটা সবাই জানো তো, ব্লু ভিট্রিয়লের সংকেত এটা, ঠিক আছে, তুতের সংকেত। CuSO4.5H2 থেকে অনার্দ্র কপার সালফেট যদি তৈরি করতে চাই, সেক্ষেত্রে তাপ দিতে হবে আমাকে। তাপ দিলে জলটা বেরিয়ে যাবে, জলঅণু বেরিয়ে গিয়ে, তাহলে হিট দিতে হবে। তাহলে এক্ষেত্রে তাপ প্রয়োগ করছি আমরা। তাহলে প্রভাবক হিসেবে কে ইউজ করছে, তাপ। প্রভাবক কী প্রয়োজন, তাপ, এই বিক্রিয়া ঘটার জন্য। একই রকমভাবে এটা দেখো, জলের তড়িৎ বিশ্লেষণ করি আমরা, তাহলে তড়িৎ, এখানে তড়িৎ বিশ্লেষণ, তাহলে আমরা প্রভাবক হিসেবে লিখতে পারি তড়িৎ। তাহলে এই বিক্রিয়া ঘটার ক্ষেত্রে কী প্রয়োজন, তো তড়িৎ প্রয়োজন। এটার ক্ষেত্রে তাপের প্রয়োজন হলো, সংস্পর্শ, এক্ষেত্রে প্রভাবকের কোনো প্রয়োজনই হলো না। এরকম টাইপের উদাহরণ সহযোগে তোমাদের পরীক্ষায় আসতে পারে। ওকে, নেক্সট দেখো, আমি তোমাদের আরেকটি প্রভাবক বলেছিলাম, সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ায় দ্রাবকের প্রভাব। এই প্রসঙ্গে একটি প্রশ্ন আসে তোমাদের, যে শুকনো খাবার সোডা, ঠিক আছে, আর কি হচ্ছে, টার্টারিক অ্যাসিডের ক্রিস্টাল দেওয়া হয়েছে একটা টিউবের মধ্যে, টেস্ট টিউবের মধ্যে। আরেকটি টেস্ট টিউবে শুকনো খাবার, টার্টারিক অ্যাসিড ও জলের মিশ্রণ দেওয়া হয়েছে। তো এক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়া কীভাবে, কীরূপ পরিলক্ষিত হবে বা কোন ক্ষেত্রে ঘটবে। দেখা গেল পর্যবেক্ষণে প্রথমটার ক্ষেত্রে পর্যবেক্ষণ করে দেখা গেল কোনো বুদবুদ উৎপন্ন হচ্ছে না, কোনো নির্গত হচ্ছে না। ক্রিস্টাল মিশিয়ে রাখলে, শুকনো খাবার সোডা আর টার্টারিক অ্যাসিডের ক্রিস্টাল যদি মিশিয়ে রাখি, কোনো বুদবুদ উৎপন্ন হচ্ছে না। এখান থেকে সিদ্ধান্তে কী উপনীত হওয়া গেল, দুটি কঠিন পদার্থের গুঁড়োকে পরস্পরের সংস্পর্শে আনলেই বিক্রিয়া ঘটে যায় না। এক্ষেত্রে উপযুক্ত কী আছে, দ্রাবকের উপস্থিতির দরকার হয়। তাই এক্ষেত্রে কোনো দ্রাবক না থাকার কারণে বিক্রিয়াটি ঘটবে না।
বিক্রিয়া ঘটবে না। কারণটা তোমাদের আমি মুখে বললাম। ঠিক একই রকমভাবে আর একটা টেস্ট টিউবে যদি এই জলের মিশ্রণটা যেখানে আছে সেখানে দেখা যাবে কি কার্বন ডাইঅক্সাইড গ্যাস বুদবুদ আকারে নির্গত হচ্ছে এই টেস্ট টিউবটা থেকে, দ্বিতীয় টেস্ট টিউব থেকে। ওকে, এটা একটা টেস্ট টিউবে নিয়েছি আর এটা একটা টেস্ট টিউবে নিয়েছি, এটা পরীক্ষা করছি। তাহলে এখান থেকে দ্রুত বুদবুদ বেরোতে থাকছে। তাহলে এখান থেকে কী সিদ্ধান্ত উপনীত হতে পারি যে এখানে জল দ্রাবক হিসাবে ব্যবহৃত হয়েছে এবং তাই দ্রুত বিক্রিয়া ঘটেছে এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস বুদবুদ আকারে নির্গত হয়েছে। বোঝা গেল? নেক্সট দেখো, তড়িৎ লেপন বলতে কি বোঝায়? তড়িৎ লেপন কাকে বলে, উদ্দেশ্য কি? এটা কিন্তু তোমাদের পরীক্ষায় খুবই আসে। তড়িৎ লেপন কাকে বলে যদি বলা হয় যে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কোনো ধাতু বা ধাতু সংকরের তৈরি পদার্থের উপর অপেক্ষাকৃত কম সক্রিয় অন্য ধাতুর প্রলেপ দেওয়ার ঘটনাকে তড়িৎ লেপন বলা হয়। কোনো ধাতু বা ধাতু সংকরের তৈরি পদার্থের উপর অপেক্ষিত কম সক্রিয় ধাতু অন্য ধাতুর প্রলেপ দেওয়াকে তড়িৎ লেপন বলে। তো তড়িৎ লেপন পদ্ধতির যে প্রথম যেটা মনে রাখতে হবে আমাকে, যে এক্ষেত্রে যে বস্তুর উপর অন্য ধাতুর প্রলেপ দিতে হবে তাকে ক্যাথোড হিসেবে ব্যবহার করতে হবে। এবার সঙ্গে বলে রাখি, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে দুটি তড়িৎদ্বার ব্যবহার করা হয়, ইলেকট্রোড যার মাধ্যমে তড়িৎ পরিবাহিত হতে পারে। একটা হচ্ছে নেগেটিভ তড়িৎদ্বার, সেটা হচ্ছে ক্যাথোড, আর একটা ধনাত্মক তড়িৎদ্বার, সেটা হচ্ছে অ্যানোড। ক্যাথোড ক্যাটায়নে আকৃষ্ট হয় ক্যাটায়ন দ্বারা, আর অ্যানোড অ্যানায়ন দ্বারা আকৃষ্ট হয়। এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির বৈশিষ্ট্য। তাহলে এক্ষেত্রে যে বস্তুর উপর অন্য ধাতুর প্রলেপ দিতে হবে তাকে ক্যাথোড হিসেবে ব্যবহার করতে হবে। আমি উদাহরণ সহযোগে পরে আসছি। প্রথম পদ্ধতির প্রথম যে মূল বিষয়টা সেটা মনে রাখতে হবে যে এক্ষেত্রে যে বস্তুর উপর অন্য ধাতুর প্রলেপ দিতে হবে তাকে ক্যাথোড হিসেবে ব্যবহার করতে হবে। নেক্সট আসছি 2 নম্বর, যে ধাতুর প্রলেপ দেওয়া হবে যে ধাতুর প্রলেপ দিতে হবে তাকে অ্যানোড রূপে ব্যবহার করতে হবে। ওকে, যে ধাতুর প্রলেপ দেওয়া হবে তাকে অ্যানোড রূপে ব্যবহার করতে হবে। 3 নম্বর হচ্ছে কি, যে পদার্থের প্রলেপ দেওয়া হবে অর্থাৎ অ্যানোডের জলীয় দ্রবণ, মানে জলে দ্রবীভূত দ্রবণ, জলীয় দ্রবণকে তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহার করা হয়। ওকে, তাহলে এখন যদি আমরা এগুলো তড়িৎ লেপনের উদ্দেশ্য কী হতে পারে, যে ধাতুগুলিকে কি হয় মরচে পড়া থেকে বা জলবায়ুর হাত থেকে রক্ষা করার জন্য একটা উদ্দেশ্য। 2 নম্বর, ধাতুর উজ্জ্বলতা বজায় রাখা, আর ধাতুগুলির ক্ষয়রোধ ও স্থায়িত্ব বৃদ্ধি করা। এই 3টি হলো তড়িৎ লেপনের উদ্দেশ্য। ওকে, তো এইগুলো তোমাদের উদাহরণ আসতে পারে যে লোহার উপর তামার প্রলেপ দেওয়া হলো। তাহলে দেখো, যে ধাতুর উপর আমরা প্রলেপ দিচ্ছি তাকে আমরা কি ধরবো, ক্যাথোড হিসেবে। তাহলে লোহার পাত কী ধরতে হবে, ক্যাথোড হিসেবে ধরতে হবে। আর কার প্রলেপ দিচ্ছি, তামার প্রলেপ। তামার প্রলেপ যদি দেওয়া হয়
তাহলে তামার দণ্ডকে, বিশুদ্ধ তামার দণ্ডকে কী ধরা হবে, হিসেবে ধরা হবে? অ্যানোড হিসেবে ধরা হবে। ওকে। আর অ্যানোডের জলীয় দ্রবণ, কে কী করতে হবে? তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহার করতে হবে। ঠিক একই রকমভাবে যদি আমরা উদাহরণ দিই, যে সাপোজ সোনার উপর রূপোর প্রলেপ দেওয়া হলো, তো রূপোর যদি প্রলেপ দেওয়া হয়, এক্ষেত্রে কী করব আমরা? সোনাকে কী ধরবো আমরা? ক্যাথোড হিসেবে, রূপোকে অ্যানোডের পাত হিসেবে ধরবো, আর পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড হিসেবে ধরবো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। ওকে। পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইডের সংকেত আছে একটা, আমি তোমাদের এই নিয়ে একটা ক্লাস নেব, তোমাদের এর উপর আরও ভালো করে বোঝাবো তোমাদের এগুলো পরবর্তীকালে, কারণ জারণ বিজারণটা আগে আমি পড়িয়ে নেব তারপরে। ওকে। এখন তোমাদের জাস্ট প্রিলিমিনারি কনসেপ্ট দিয়ে রাখলাম। নেক্সট দেখো, তোমাদের একটা বইয়ে প্রশ্ন আছে যে যথেষ্ট জল বাতাসে কি বলেছে? যথেষ্ট জল বাতাসে কার্বন ডাইঅক্সাইড, মাটির খনিজ সব পেলেও কি একটি টবের গাছ অন্ধকারে খাদ্য তৈরি করতে পারবে? তোমরা নিজেই বুঝতে পারছো, এটা বায়োলজিরও প্রশ্ন কিছুটা। গাছের খাদ্য তৈরি করতে পর্যাপ্ত জল, বায়ুর কার্বন ডাইঅক্সাইড, মাটির খনিজ উপাদান ছাড়াও দরকার কি হয়? সূর্যালোক, তাই তো? সূর্যালোকের উপস্থিতিতে গাছ ক্লোরোফিলের সাহায্যে পাতায় শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করে। তাই টবের গাছকে অন্ধকারে রেখে দিলে উপযুক্ত আলোর অভাবে খাদ্য তৈরি করতে পারবে না। তাহলে এটাই হবে এক্সপ্লেন করবে। নেক্সট দেখো, একটা প্রশ্ন তোমাদের বইয়ে আছে যে খেলনা বন্দুকের ক্যাপ কি রেখে দিলেই ফেটে যায়, না জোরে আঘাত করতে হয়? অবশ্যই জানো তোমরা, জোরে আঘাত করতে হয়। এক্ষেত্রে জোরে আঘাত করে কি হয়? ক্যাপের উপর চাপ বৃদ্ধি করা হয়, এবং চাপ বৃদ্ধি করার ফলে কি হয়? রাসায়নিক বিক্রিয়া ঘটে, শব্দ, তাপ ও আলো উৎপন্ন হয়। তাহলে এখানে প্রভাবক হিসেবে চাপই হচ্ছে রাসায়নিক বিক্রিয়াটির কে কী করছে? ঘটতে সহায়তা করছে। তাহলে চাপের প্রভাবে রাসায়নিক বিক্রিয়াটি ঘটছে বলে চাপ রাসায়নিক বিক্রিয়াটি প্রভাব হিসেবে কাজ করছে এক্ষেত্রে। একই রকমভাবে ডিনামাইট বিস্ফোরণের ক্ষেত্রে দেখো, নাইট্রোগ্লিসারিন চাপ প্রয়োগ করলে CO2, N2O2 আর H2তে ভেঙে যায়, আর সঙ্গে তাপ ও শব্দ উৎপন্ন হয় ডিনামাইট বিস্ফোরণের সময়। সেক্ষেত্রে কী হতে? অল্প চাপের উপস্থিতিতে ঘটে এবং বিক্রিয়ার ফলে প্রচুর তাপ ও শব্দ উৎপন্ন হচ্ছে। নাইট্রোগ্লিসারিনের ভেঙে গিয়ে CO2, N2O2, H2O-তে ভেঙে যাচ্ছে। তারপরে তোমাদের একটা প্রশ্ন আসে যে ছবি তোলার দোকানে ডার্ক রুম থাকার কারণ কি? দেখো, ফটোগ্রাফিক ফিল্ম ও ফটোগ্রাফিক প্লেট কি হয়? আলোক সুবেদী। কেন আলোক সুবেদী? কারণ এগুলির উপর সিলভার ব্রোমাইড বা সিলভার ক্লোরাইডের মতন আলোক সুবেদী পদার্থের আস্তরণ থাকে। কি বললাম? আবার বলছি, এগুলির উপর সিলভার ব্রোমাইড, সিলভার ক্লোরাইডের মতো আলোক সুবেদী পদার্থের আস্তরণ থাকে। ফলে কি হয়? আলোর উপস্থিতিতে পদার্থগুলি বিয়োজিত হয়ে ধূসর বর্ণের সিলভারে পরিণত হয়। এতে ফিল্মটি কালো হয়ে যায় আর ছবি তোলার উপযোগী হয়ে ওঠে না তার জন্য। তাহলে বিক্রিয়াটা কীরকম? 2AgBr ভেঙে যাচ্ছে আলোক বিয়োজন বিক্রিয়া। ওকে, মানে আলোর উপস্থিতিতে যে বিয়োজন হয় তাকে আমরা আলোক বিয়োজন বিক্রিয়া বলবো। তোমাদের উদাহরণ আসতে পারে যে একটি আলোক বিয়োজন বিক্রিয়ার উদাহরণ দাও, তো এক্ষেত্রে এই বিক্রিয়াটি তোমরা উল্লেখ করবে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ধূসর বর্ণের হয়। এর ফলে কি হয়? ফিল্মটা কালো হয়ে যাচ্ছে এবং ছবি তোলা উপযোগী থাকে না। তাই ডার্ক রুমে আলো পৌঁছতে পারে না এবং বিক্রিয়া ঘটারও সম্ভাবনা থাকে না। তাই জন্য কি হয়? ছবি তোলার দোকানে ডার্ক রুম করে রাখা হয়। এবার দেখো, তোমাদের একটা প্রশ্ন যে টেস্ট টিউবে খাবার সোডা, আমি খাবার সোডার সংকেতটা পাশে লিখেছি, দেখো, সোডিয়াম বাইকার্বনেট NaHCO3, আর টার্টারিক অ্যাসিডের সংকেতটাও লিখেছি C4H6O6। এটাকে ভেঙে লিখলে এভাবে হয়। এটা স্কেলিটন স্ট্রাকচার, তোমরা এখন এগুলো বুঝতে পারবে না এটা হয়তো। এখানে কার্বন আছে মাঝে, এখানে 4টি কার্বন আছে, 1 2 3 4। ঠিক আছে, 1 2
3, 8, 4, এগুলো হচ্ছে সব কার্বন। তারা এগুলো তোমরা ক্লাস 10-এ উঠে পড়বে আইইউপিএসসি নেম যখন। আচ্ছা, সাধারণত টার্টারিক অ্যাসিড এটা তোমাদের ক্লাস 11-এই আছে, সংকেত টঙ্কেত এগুলো নিয়ে পড়ার তোমাদের আছে এগুলো। তো এখানে প্রশ্নটা এভাবে দেওয়া হয় যে একটি টেস্ট টিউবে খাবার সোডা ও টার্ট্রিক অ্যাসিড মিশ্রণে জল না দিয়ে কিছুটা, দেখো আমি লিখেছি এখানে, জল না দিয়ে কিছুটা কেরোসিন বা বেনজিন দিয়ে ঝাঁকালে কোনো বুদবুদ বেরোতে দেখা যায় না কেন? আগেই দেখো তোমাদের একটা কোশ্চেনে করালাম যে জল হচ্ছে দ্রাবক হিসেবে কাজ করছে এখানে, ঠিক আছে? কিন্তু জল হচ্ছে কি দ্রাবক? অজৈব দ্রাবক, তাই তো? তো এক্ষেত্রে কেরোসিন বা বেনজিন জৈব দ্রাবক হওয়ায় কি হয়, সোডিয়াম বাইকার্বনেটের মধ্যে দ্রবীভূত হতে পারে না, ওই জন্য কি হয়, বিক্রিয়া ঘটে না। তার জন্য কেরোসিন বা বেনজিন দ্রাবকে ব্যবহার করলে কোনো বুদবুদ নির্গত হবে না। জলের ক্ষেত্রে কিন্তু কী হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হচ্ছে, বুদবুদ আকারে বেরোচ্ছে। ওকে, তাহলে বেনজিন বা কেরোসিন এগুলো সবই হচ্ছে কি, জৈব দ্রাবক। ওকে, এবার তোমাদের একটা প্রশ্ন আসতে পারে এরকম টাইপের যে আয়নীয় যৌগরা জৈব দ্রাবকে অদ্রাব্য কিন্তু পোলার দ্রাবকে দ্রাব্য কেন হয়? আমি তোমাদের আয়নীয় যৌগ সমযোজী যৌগ পড়েছিলাম তোমাদের, সেক্ষেত্রে দেখো আয়নীয় যৌগরা সর্বদা কি হয়, ক্যাটায়ন ও অ্যানায়নে বিভাজিত হয়ে যায়। যখন কোনো যৌগকে দ্রাবকে দ্রবীভূত করা হয় তখন কি হয়, দ্রাবকের অণু দ্বারা যৌগের ক্যাটায়ন ও অ্যানায়নগুলি পরিবেষ্টিত হয়ে থাকে। ওকে, জৈব দ্রাবকের অণুগুলি কোনোরূপ আয়ন সৃষ্টি করতে পারে না, তাই আয়নীয় যৌগগুলি জৈব দ্রাবকের অণু দ্বারা পরিবেষ্টিত তথা দ্রবীভূত হতে পারে না। কিন্তু জল বা অন্যান্য পোলার দ্রাবকের ক্ষেত্রে দ্রাবক অণুটি আংশিকভাবে আয়নিত অবস্থায় থাকে, তাই স্থির তড়িৎ আকর্ষণ বলের প্রভাবে আয়নীয় যৌগের ক্যাটায়ন ও অ্যানায়নগুলি দ্রাবকের বিপরীত তড়িৎগ্রস্ত আয়ন দ্বারা পরিবেষ্টিত থাকে এবং অজৈব দ্রাবকে দ্রবীভূত হতে পারে। ওকে, এরকম টাইপের প্রশ্ন আসতে পারে। নেক্সট যে প্রশ্নটি নিয়ে আমি আলোচনা করছি সেটা হচ্ছে তোমাদের যে এরকম প্রশ্ন তোমাদের পাঠ্যপুস্তকে আছে, দেখবে যে সোডিয়াম ক্লোরাইড বা সোডিয়াম নাইট্রেট, কোশ্চেনটা লিখি আমি, NaCl বা NaNO3 সোডিয়াম নাইট্রেটের সংকেতগুলো তোমরা লক্ষ্য রাখবে যখন পড়াচ্ছি আমি, কারণ সংকেতও লিখতে দিতে পারে তোমাদের। সোডিয়াম ক্লোরাইড বা সোডিয়াম নাইট্রেট NaNO3 নিয়ে কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটাতে নিচের দ্রাবকগুলির কোনটি বেছে নিতে হবে? তোমাদের বইয়ের প্রশ্ন এটা, এরকম টাইপের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো দেখো এখানে আমাদেরকে দেখতে হবে যে NaCl এবং NaNO3 কীরকম যৌগ। বুঝতেই পারছো এখানে ক্যাটায়ন ধাতু আছে, একটা অধাতু আছে, এখানেও ধাতু, এটা একটা অধাতুমূলক, তাহলে কি হচ্ছে, এটা আয়নীয় যৌগ, উভয়ই আয়নীয় যৌগ। তাহলে যদি রাসায়নিক বিক্রিয়া ঘটাতেই হয়, তাই রাসায়নিক বিক্রিয়া ঘটাতে কী করতে হবে, এদের কোনো আয়নীয় দ্রাবকে দ্রবীভূত করতে হবে।
মানে পোলার দ্রাবকে। ওকে, আয়নীয় দ্রাবকে দ্রবীভূত করতে হবে। তাহলে দেখো, এক্ষেত্রে প্রদত্ত দ্রাবকগুলির মধ্যে আমি কোশ্চেনটা কমপ্লিট করি। প্রদত্ত দ্রাবক দ্বারা উদাহরণ দিচ্ছি ইথার, বেনজিন, ওকে, জল, লঘু অ্যাসিড। দেখো, ইথার আর বেনজিন এগুলো সবই হচ্ছে কি জৈব দ্রাবক। ইথার, বেনজিন, তাহলে জৈব দ্রাবক কাকে বলবো? এখানে হচ্ছে কার্বন হাইড্রোজেন যারা, যেগুলো জৈব যৌগ, তাহলে এটা অ্যারোমেটিক যৌগ। এর মধ্যে কার্বন হাইড্রোজেন অক্সিজেন আছে, কার্বন আর হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগ, এটাও তাই। কার্বন হাইড্রোজেন দ্বারা গঠিত সব যৌগগুলি কী হবে? সবই হচ্ছে কি জৈব দ্রাবক। ওকে, বেশিরভাগ। তো ইথার আর বেনজিন যেটা হচ্ছে সেটা হচ্ছে কি জৈব দ্রাবক। তাই এক্ষেত্রে এই যে প্রদত্ত যেগুলো উদাহরণ দিয়েছি, জল আর লঘু অ্যাসিড কী হবে? উপযুক্ত দ্রাবক। এরকম প্রশ্ন তোমাদের দিতে পারে। এবার তোমাদের একটা প্রশ্ন আসে পরীক্ষাতে মাঝে মাঝে, যে স্বয়ং অনুঘটক বা অটো ক্যাটালিস্ট বলতে কী বোঝায়? তো আমরা প্রভাবক হিসেবে দেখলাম যে অনেক ক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়াতে থেকে বাইরে থেকে কোনো অনুঘটক যোগ করতে হয় না। এই ক্ষেত্রে বিক্রিয়াজাত পদার্থ অনুঘটকের কাজ করছে, সেই অনুঘটককে বলছি আমরা স্বয়ং অনুঘটক। অনুঘটক নিয়ে আমি পরের দিন আলোচনা করব। সেক্ষেত্রে অনুঘটক কী, অনুঘটকের প্রকারভেদ কী, এগুলো আসতে পারে তোমাদের। তো অটো ক্যাটালিস্ট যে ক্ষেত্রে বিক্রিয়াজাত পদার্থই বিক্রিয়াজাত পদার্থ অনুঘটকের কাজ করছে তাদেরকে বলবো আমরা। ওকে, পরের দিন আমি আরও ডিটেলস এগুলো আসবো। তোমাদের আরেকটি প্রশ্ন এখান থেকে আসতে পারে, যে বোধমূলক প্রশ্ন, বাড়ির ইলেকট্রিক লাইনের সঙ্গে তার যুক্ত করে তড়িৎ বিশ্লেষণের পরীক্ষা করা উচিত নয় কেন? কারণ বাড়ির ইলেকট্রিক লাইন কি হয়, হাই ভোল্টেজ তারের সঙ্গে যুক্ত থাকে, উচ্চ বিভবযুক্ত। বিভব মানে হচ্ছে ভোল্টেজ, উচ্চ বিভব। এই তারের মধ্যে দিয়ে কি হয়, বেশি পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়। তাই পরীক্ষায় তারের সঙ্গে যখনই তড়িৎদ্বার যুক্ত করা হয় তখন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকতে পারে। তাই জন্য কিন্তু আমরা এক্ষেত্রে কী করব, তড়িৎ বিশ্লেষণের পরীক্ষা বাড়ির ইলেকট্রিক লাইনের সঙ্গে যুক্ত করে করা উচিত না। বোঝা গেল? এই প্রশ্নগুলো পড়ে নেবে তোমরা। আজকের দিনে ক্লাস তোমাদের এই পর্যন্তই। পরের দিন আমি তোমাদের অনুঘটক নিয়ে আলোচনা করব। ওকে, অনুঘটক কী, ধনাত্মক অনুঘটক, ঋণাত্মক অনুঘটক, অনুঘটন বলতে কী বোঝায়, বৈশিষ্ট্য, প্রয়োজনীয়তা, এগুলো নিয়ে আমি বিশদে আলোচনা করব। আজকে তোমরা এইগুলো দেখে নেবে ভালো করে। আজকের ক্লাস তোমাদের এ পর্যন্তই। সবাই ভালো থেকো।